গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন হচ্ছে তোমাদের পড়াশোনা? লকডাউনে পুরোপুরি এখন একেবারেই বন্ধ জব। তোমাদের অনেকের সাথে আমার তোমরা যে রিকোয়েস্ট করেছো যে পড়ানোর জন্য অনেকে কেউ আমি তোমাদেরকে বলে দিয়েছি, তোমার যদি কোনো কোশ্চেন থাকে তোমরা মেসেঞ্জারে আমাকে লিখে দিও, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। ঠিক আছে? যে কেউ কোশ্চেন করতে পারো, এমনিও ফোন দিতে পারো। ঠিক আছে? আমরা পড়াচ্ছিলাম কি, এটা অনেকবার পড়েছি আমরা, আমাদের সবই জানা আছে হ্রাসবৃদ্ধির নিয়ম। গত ক্লাসে আমি শেষ করে দিয়েছি, আমি আবারও রিপিট করছি। তোমরা অবশ্যই যদি 3 নম্বর আর 4 নম্বরে কোশ্চেন আসে, তাহলে তোমরা বৃত্তের যে চিত্রটা আছে সেই চিত্রটা দিবে। চিত্রটা একই রকম হবে এবং প্রথমটা হবে ব্যক্তার্থ, দ্বিতীয়টা হবে জাতর্থের। এবং তুমি যেভাবে দেখবে চিত্রটা ঠিক সেভাবেই লিখবে। যে তুমি তো পড়ছো দেখে দেখে যে ব্যক্তার্থের দিক থেকে কে বড়, প্রাণী বড়, তখন তুমি ওই কথাটাই নিচে লিখে দেবে তোমার মতো। জাতর্থের দিক থেকে কে বড়, সব সৎ মানুষ বা শিক্ষিত মানুষ বড়। কেননা সেখানে কি আছে, জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা, যদি শিক্ষিত দাও। আর প্রাণীটা কেন বড়, সবচেয়ে বড় প্রাণী, কিন্তু জাতর্থের দিক থেকে তো সবচেয়ে ছোট, শুধু জৈববৃত্তি। তাহলে এগুলো আমরা সব জানি, শুধুমাত্র দেখব, পড়ব। ঠিক আছে? এবং এই কোশ্চেনটা প্রত্যেক বছরই ঘুরে ফিরে আসে, এই জন্য আমি এতবার পড়িয়েছি। এখন 4 নম্বরে একটা কোশ্চেন আসে, এই দুটো কি একই প্রকৃতির? তোমরা বলবে যে না, এটা একই প্রকৃতির না। এবং এটা কি সব ক্ষেত্রে প্রয়োগ করা যায়? না, সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। একই প্রকৃতির যদি আসে, তোমরা কোশ্চেনটা ভুল লেখো অ্যান্সারটা, তখন তুমি ব্যাখ্যা দিবে যে একই প্রকৃতির না, তখন তুমি এটার যে হ্রাসবৃদ্ধির যে নিয়মটা আছে, নিয়মটা ব্যাখ্যা দিবে। তখন কিন্তু তুমি সমালোচনা ব্যাখ্যা দিবে না। একই প্রকৃতির না বলে নিয়মটা, কেননা একই প্রকৃতির না বলে তুমি বলবে একটা বাড়লে আরেকটা কমে। ঠিক আছে? তখন তুমি এটা 4টার ব্যাখ্যা দিবে। আর তারপরে যদি বলি এটা কি সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য? না, সব ক্ষেত্রে কেন প্রয়োগযোগ্য না? বইতে 3টা নিয়ম আছে, 3টা নিয়ম ভালো করে পড়ে ফেলবে। প্রথম নিয়মটাই হচ্ছে এটি সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। কেন যায় না? কেননা ব্যক্তার্থ ও জাতর্থের হ্রাসবৃদ্ধি বাড়িয়ে কমিয়ে দিলে, মানে একটা পদ 1 নম্বরে বলা হচ্ছে, নিয়মে 1 নম্বরে বলা হচ্ছে, আমি ডিটেলস লিখবো না, তোমরা পড়ে নিও, অনেকবার ফার্স্ট ইয়ারে পড়িয়েছি। একটা পদ ধরো মানুষ, এই পদটাকে যদি আমি ব্যক্তার্থ এবং জাতর্থ দিয়ে হ্রাসবৃদ্ধির নিয়মটা দিই, তাহলে সেই পদটা আর পদ থাকে না, সেই পদটা আর একটা অন্য পদে পরিণত হয়। এখানে আর ডিটেলস পড়ার দরকার নেই, শুধু এতটুকু পড়বে যে পদের ব্যক্তার্থ এবং জাতর্থ কোণের পদের উপর যদি সে প্রয়োগ করা হয়, যে অবস্থায় পদটা থাকে, প্রয়োগ করার পরে এই নিয়মটা, সেই পদটা সেই পদে থাকে না, অন্য একটা নতুন পদে পরিণতি লাভ করে। ঠিক আছে? জাস্ট এতটুকু দিলেই চলবে। 2 নম্বরে বলা হচ্ছে এটি সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। এই জন্য ধরো আমি মানুষটা দিয়ে বললাম, মানুষ পদের ব্যক্তার্থ প্রতিদিন বাড়ে, মানে প্রতিদিন মানুষের জন্ম হচ্ছে। এখন বলা হচ্ছে ব্যক্তার্থ বাড়লে জাতর্থ কমে। এই যে প্রতিদিন মানুষের জন্ম হচ্ছে, তাহলে কি মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না? তাহলে জাতর্থ কমে কীভাবে? জাতর্থ হচ্ছে কি, জৈববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। তাই বলে কি মানুষের জৈববৃত্তি আর বুদ্ধি কি কমে যাচ্ছে? না, কমে যাচ্ছে না। তাহলে এই নিয়মটি যে বলে ব্যক্তার্থ বাড়লে জাতর্থ কমে, তাহলে কি পরিমাণ ব্যক্তার্থ বাড়লে কি পরিমাণ জাতর্থ কমবে, এটা ঠিক করে বলা যায় না। ঠিক আছে? এটা হলো ব্যক্তার্থের দিক থেকে। 3 নম্বরে দিবে, এটা হলে তুমি মানুষ পদের একটা ব্যক্তার্থের দিক থেকে দিলে তুমি, হ্যাঁ, মানুষ পদের ব্যক্তার্থ বাড়ে, মানে প্রতিদিন, এটা তুমি নিজের ভাষায় লেখো, প্রতিদিন অসংখ্য মানুষ জন্ম হচ্ছে, তাহলে ব্যক্তার্থ বাড়ে, ব্যক্তার্থ বাড়ে। কিন্তু তাই বলে কি জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি কমে যায়? না, বুদ্ধিবৃত্তি কমে না, মানে যে হারে ব্যক্তার্থ বাড়ে সে হারে কমে না, এবং কখনোই কমে না। সুতরাং এই নিয়মটি এক্ষেত্রে প্রযোজ্য না। আবার 3 নম্বরে বলবে, ধরো ডায়মন্ড বা স্বর্ণ সবাই যে স্বর্ণের একটা নতুন গুণ আবিষ্কৃত হলো, মানে স্বর্ণের একটা নতুন গুণ যে স্বর্ণ দিয়ে এই জিনিসটা করা যায়, অর্থাৎ তার জাতর্থ বৃদ্ধি পেল। তাই বলে স্বর্ণের যে পরিমাণ আসছে দেশে, তাহলে স্বর্ণের ব্যক্তার্থ, স্বর্ণ দাও তুমি, রৌপ্য দাও বা দাও, ডায়মন্ড দাও, যেটা ব্যক্তার্থ, বা যে কোনো একটা ধাতব পদার্থ দাও, ব্যক্তার্থের
মানে জাতর্থ বৃদ্ধি পেলে ব্যক্তার্থের পরিমাণ বা ব্যক্তার্থের পরিমাণে ব্যক্তার্থ কখনোই কমবে না। এটা হচ্ছে দুটো দিক থেকে তুমি দেখাবে, এটা হচ্ছে ব্যক্তার্থের দিক থেকে, এটা হচ্ছে জাতর্থের দিক থেকে। অর্থাৎ যে কোনো একটা ধাতব পদার্থে তুমি স্বর্ণনা দিয়ে বললে যে কোনো একটা ধাতব পদার্থের যদি গুণ বৃদ্ধি পায়, এর অর্থ এই না যে ধাতব পদার্থের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা দিয়ে আছে, এই নিয়মটি বেশ ত্রুটিযুক্ত। এই নিয়মটি কেবল সমজাতীয় শ্রেণীবাচক পদের জাতি উপজাতি ক্রমানুসারে সাজালে প্রযোজ্য হয়। আচ্ছা, লাস্টের এই নামটা, এই কথাটা লিখবে, এই নিয়মটি কেবল সমজাতীয় মানে কি, একই শ্রেণীর অন্তর্ভুক্ত সমজাতীয় কোনো শ্রেণীবাচক পদের জাতি এবং উপজাতি ক্রমানুসারে সাজালে এই নিয়মটি প্রযোজ্য হয়। অর্থাৎ একটা শ্রেণীবাচক পদের যখন জাতি এবং উপজাতি থাকে, হ্যাঁ, সেই জাতি এবং উপজাতিগুলো তুমি যখন ক্রমানুসারে আমরা জানি একটার পর একটা, যেমন 1 2 3 4 এরকম করে দিকে ক্রমানুসারে সাজালে শুধু এই পদ্ধতিটি প্রয়োগ করা যায়, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না। তাহলে এই 3টা নিয়ম লেখার পরে বলবে এটা সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। এখানে অনেকগুলো উদাহরণ আছে, তোমরা পুরো বইটা পড়লেই হবে। যে এখানে একটা হচ্ছে মানুষের জাতের সাথে সভ্যতা গুণ, আচ্ছা এটা একটু জটিল করে দেয়া। আচ্ছা, পরের যে অংশটা, এটা আমি অনেকবার তোমাদেরকে পড়িয়েছি, যে ব্যক্তার্থ জাতর্থের গুরুত্ব। এটা আমার মনে পড়ে, এটা আমি তোমাদের নোটসও দিয়েছিলাম, ফটোকপি করে দিয়েছিলাম। সুতরাং এটা সম্পর্কে তোমাদের কাছে এক্সট্রা নোট আছে, সবাই তোমরা জানো। এটা ভাগ করে করবে। এখানে কি কথাগুলো আছে একটু আমি মুখে বলে দিই। পেজ নাম্বার হচ্ছে পেজ 53। এখানে কোশ্চেনটা হবে, স্বকীয় নামবাচক পদগুলো কি অজাতর্থ না জাতর্থ? এখানে প্রথমেই তোমাকে পড়তে হবে জাতর্থক পদ কি, অজাতর্থক পদ কি। ঠিক আছে, জাতর্থক হচ্ছে যে পদে ব্যক্তার্থ জাতর্থ উভয়ই আছে, আর অজাতর্থক হচ্ছে কি দুটোর যে কোনো একটা আছে, হয় ব্যক্তার্থ না হয় জাতর্থ। এই নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে, কেউ কেউ বলছে এটা অজাতর্থ, কেউ কেউ বলছে জাতর্থ। তোমরা পড়ে নিবে, অনেকবার পড়িয়েছি আমি, ব্র্যাডলি আছে, বোসাঙ্কে আছে, মিল আছে। ঠিক আছে, প্রত্যেকটা যুক্তিবিদদের যে পেজ নাম্বার 53 পেজ নাম্বার, কারণ এটা আলোচনা করার কিচ্ছু নেই। তুমি জাতর্থক অজাতর্থক পড়বে, পড়ে তুমি বুঝে লিখবে যে যথার্থক কী অজাতর্থক কী। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন আমরা যখন বলি কক্সবাজার, তাহলে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে, একটা সমুদ্রের ছবি ভেসে আসে। আমি বাংলাদেশ বললে আমার চোখের সামনে যে দৃশ্যটা ভেসে আসে, ইংল্যান্ড বললে আমার সামনে অন্য একটি দৃশ্য ভেসে আসে। এই যে আমরা নামগুলো দিই, এই নামগুলো প্রথমে অজাতর্থক থাকে, পরে আস্তে আস্তে এর গুণগুলোর সাথে যখন আমরা পরিচিত হই তখন সেটা কি হয়ে ওঠে, জাতর্থক ওঠে। তাহলে তোমরা প্রথমেই বলবে স্বকীয় নামবাচকগুলো প্রথমে আসলে অ্যাকচুয়ালি অজাতর্থ, পরে এগুলো আস্তে আস্তে জাতর্থক হয়ে ওঠে। যেমন একজন মেয়ে দেখতে খুব একটা কালো, খুব সৌন্দর্য না, কিন্তু তার নাম রাখা হলো বিউটি কুইন বা এইটাই। এখন এই যে আমরা নামগুলো রাখি, কেউ কেউ বলবে যে এই নামের সাথে তার চেহারা কোনো মিল নেই, কিন্তু কথা হচ্ছে এই নামগুলো আমরা কিসের জন্য রাখি, যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুকে আলাদা করার জন্য। এই যে আমার নাম ফারা, আমি কেন এই নামটা রাখা হচ্ছে আরেকজন, আর আমার অন্যান্য ভাই বোনের সাথে নামের সাথে আলাদা করে বোঝার জন্য। যেমন আমরা ইজিলি কী করি, রহিম বলে আমরা বুঝি ছেলে, আবার যদি বলি রহিমা তাহলে কি বুঝি, মেয়ে। এই যে এগুলো কিসের জন্য, এটাকে বলা হচ্ছে স্বকীয় নামবাচক পদ। প্রথমে অজাতর্থক থাকে, অর্থাৎ এগুলো প্রথমে কোনো গুণ থাকে না, পরে আমরা যখন বুঝি আস্তে আস্তে এদের সাথে পরিচিত হই, তার অনেকগুলো গুণের সাথে পরিচিত, তখন এগুলো জাতর্থক হয়ে ওঠে। তবে অ্যাকচুয়ালি সর্বোপরি যখন আমরা বলবো 1 নাম্বার একটা কোশ্চেন আসবে, স্বকীয় নামবাচক পদগুলো কি জাতর্থক না অজাতর্থক, তোমরা বলবে অজাতর্থক। ঠিক আছে, 1 নম্বর অ্যান্সার এটা। তারপরে ডিটেলস যদি আসে তাহলে আমরা পেজ নাম্বার 53-তে দেওয়া আছে, আমরা ভাগ করে পড়বো, আমার নোটস দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা আমরা বাকি যে আমাদেরগুলো আছে সবগুলো আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, 3য় অধ্যায়ে এখন তোমাদের হবে গিয়ে পদের ব্যাখ্যাটা। এই 3য় অধ্যায়ের মধ্যে একদম সবচেয়ে শেষের অংশ দেখো,
পেজ নাম্বার 76, তৃতীয় অধ্যায়ে পদের ব্যাপ্যতা। এইটাও আমরা ক্লাসে পড়িয়েছি। আমি দেখে নিই পদের ব্যাপ্যতাটা তোমাদের সিলেবাস আছে কিনা। পদের ব্যাপ্যতাটা তোমাদের আছে। ধারণা, নিয়ম, ব্যাখ্যা, এই ব্যাখ্যা আছে। যদি বলে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়, 1 নম্বর অ্যান্সার আসবেই। পদের ব্যাপ্যতা বলতে পদের প্রসারতাকে বোঝায়, অর্থাৎ একটি যুক্তি বাক্যে একটি পদ কতখানি পরিমাণ নিয়ে ব্যবহৃত হয়েছে তাকে বলা হয় পদের ব্যাপ্যতা, ডিটেলস বলতে গেলে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি সব মানুষ হয় মরণশীল, তাহলে এখানে সব মানুষ পদটা সমগ্র ব্যাক্তার্থকে গ্রহণ করেছে, কিন্তু মরণশীল সম্পূর্ণ ব্যাক্তার্থে গ্রহণ করেনি। কেননা মরণশীল বলতে শুধু মানুষকে বোঝায় না, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীও মরণশীল। তাহলে এই যুক্তি বাক্যে সব মানুষ হচ্ছে ব্যাপ্য আর মরণশীল হচ্ছে অব্যাপ্য। তোমরা একটু পড়লে তোমাদের মনে পড়ে যাবে, আমি জানি যে এটাও আমি ক্লাসে অনেক ভালো করে বুঝিয়েছিলাম। চলে যাই পদের ব্যাপ্যতায়। এক নম্বরে প্রথমে কোশ্চেন আসবে ব্যাপ্যতা বলতে কি বোঝো। পেজ নাম্বার হচ্ছে 76। পদের ব্যাপ্যতা, ব্যাপ্যতা হচ্ছে পদের প্রসারতা। আচ্ছা, ব্যাপ্যতা হচ্ছে 2 প্রকার। প্রথমে আচ্ছা ডিসক্রিপশন 3.10। আচ্ছা, আগে পড়ে নিও ব্যাপ্যতার ইংরেজি শব্দ কি। ঠিক আছে, এগুলো আর পড়ালাম না, এগুলো তো অনেকবার পড়া হয়েছে। ইংরেজি শব্দ কি প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বে, যেই চ্যাপ্টারটা যেই ওয়ার্ডটা সেন্টেন্সটা পড়াই না কেন, প্রত্যেকটা সেন্টেন্সের ইংরেজি প্রতিশব্দ শিখে নেবে। এমসিকিউতে, সিকিউতে প্রথম অ্যান্সার এগুলো প্রথমে আসবে ইংরেজি শব্দ কি। বড় বড় কোশ্চেন অ্যান্সার পড়ে ফেলো, কিন্তু এগুলো তোমরা জানো না। আচ্ছা, ব্রেনে ঢুকাও ব্যাপ্যতা। যেমন ধরো একটা প্রথমে আগে উদাহরণটা ধরে নাও, সব মানুষ হয় মানুষের, প্রত্যেকবারে আমরা পড়ি। ধরো একটা বাক্য, এখানে সব মানুষ হয় মরণশীল। আবার এখানে আরেকটা বাক্য লিখলাম, কিছু মানুষ হয় সব। আচ্ছা, কি বলছে, কোনো পদ, ধরো আমরা জানি একটা বাক্যে 2টা পদ থাকে, এটা একটা পদ, এটা একটা পদ। কোনো পদ যখন তার সামগ্রিক ব্যাক্তার্থ মানে সমগ্র পরিমাণ, ব্যাক্তার্থ মানে পরিমাণ, সমগ্র ব্যাক্তার্থকে গ্রহণ করে কোনো যুক্তি বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে পদের ব্যাপ্যতা বলে। অর্থাৎ কোনো পদ যখন সামগ্রিক ব্যাক্তার্থ নিয়ে, তুমি দেখো এই বাক্যে এই পদটা সামগ্রিক ব্যাক্তার্থ নিয়ে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা হচ্ছে পদের, এটা হচ্ছে ব্যাপ্য পদ। আর যখন কোনো পদ, ঠিক এই কথাটাই, কোনো পদ যখন তার আংশিক ব্যাক্তার্থকে গ্রহণ করে,
অর্থাৎ একটা যুক্তিবাক্যে একটা পদ যখন আংশিক ব্যক্তার্থে গ্রহণ করা হয় বা একটা যুক্তিবাক্য যখন একটা পদ আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করে তাকে বলা হয় অবাক্য বা আংশিক বাক্য পদ। এইখানে দেখো মরণশীলটা হচ্ছে অবাক্য। কেন অবাক্য? মানুষ মরণশীল ঠিক আছে, সব মানুষ, এই কথাটা ঠিক আছে, কিন্তু মরণশীল শুধু মানুষ না, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী, হাতি, ঘোড়া, গরু যা আছে, জীব অন্যান্য জীব যাদের প্রাণ আছে সবাই মরণশীল, সুতরাং এটা অব্যক্ত। আবার এই বাক্যে দেখো কেটে বলছে কিছু মানুষ, না আগেই বলে দিয়েছে কিছু, কিন্তু সামগ্রিক ব্যক্তার্থে গ্রহণ করা হয়নি, সুতরাং এটা হচ্ছে অব্যক্ত। তাহলে বুঝতে পেরেছি অব্যক্ত বা আংশিক বাক্য একই কথা। তাহলে বই থেকে পড়ে নিবে, পেজ নাম্বার হচ্ছে 76-এ। অব্যক্ত কাকে বলে? আংশিক ব্যক্তার্থে গ্রহণ, আর ব্যাপ্য হচ্ছে সামগ্রিক ব্যক্তার্থে গ্রহণ। ঠিক আছে, এখন চলে যাব পদের ব্যাপ্যতার নিয়ম। আচ্ছা, পদের ব্যাপ্যতার কয়টা নিয়ম? প্রথমেই বলবে পদের ব্যাপ্যতার দুটো নিয়ম মনে রেখো, ঠিক আছে? আর আমি প্রথম অংশটা দিয়ে দিচ্ছি, পরীক্ষা খাতায় শুধু প্রথম অংশ লিখলেই চলবে, দ্বিতীয় অংশ না লিখলেও চলবে। এক নাম্বার, সার্বিক বাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য। আচ্ছা, এখানে যদি আমরা ভুলে যাই, এখানে আমরা এখানে লিখে নিই, ঠিক আছে? সার্বিক বাক্য আর এ আর ই, এটা হচ্ছে সার্বিক বাক্য, মনে আছে? এটা হচ্ছে সার্বিক। তাহলে আমরা কি বলেছি? সার্বিক বাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য। আর আমরা অনেকবারই পড়েছি, অনেকবারই জানি, এই বাক্যের উদ্দেশ্য কিন্তু উপরে আমি লিখলাম না, আমরা টিক দিয়ে বোঝাই। টিক হচ্ছে ব্যাপ্য, এটা উদ্দেশ্য, এটা উদ্দেশ্য, অর্থাৎ সার্বিক বাক্যের উদ্দেশ্য। এভাবে পড়বে আর লিখবে, তাহলে ভুলবে না। সার্বিক বাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য। তুমি শুরু করবে প্রথমে সার্বিক দিয়ে। আচ্ছা, আর সার্বিক যদি শুরু করো তাহলে তুমি পড়বে সার্বিকের সাথে কি থাকে? বিশেষ, অর্থাৎ পরিমাণ দিয়ে শুরু। তাহলে বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যক্ত। ব্যাস, সার্বিক দিয়ে শুরু করলে, তাহলে সার্বিক যদি ব্যাপ্য হয় উদ্দেশ্য, বিশেষটা পরের অংশটা তোমার এমনি মনে থাকবে। 2, সার্বিক দিয়ে শুরু করলে এখন নর্থক দিয়ে শুরু করবে। নর্থক বাক্যের, এখানে উদ্দেশ্য দিয়ে শুরু করেছিল, এখানে বিধেয় দিয়ে শুরু করবে। নর্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাহলে মানে প্রথমে পরিমাণ দিয়ে শুরু করলে আমরা জানি সার্বিক বিশেষ হচ্ছে পরিমাণ, ওই যে যুক্তিবাক্য শ্রেণীবিভাগ শিখিয়েছিলাম, আর ইয়ে হচ্ছে গুণ। তাহলে তুমি যদি নর্থক লেখো তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? সদর্থক। সদর্থক বাক্যের, এখানে বিধেয় লিখেছিলে, এখানে বিধেয় হবে সদর্থক বাক্যের বিধেয় পদ অব্যক্ত। এখন তুমি দেখো সার্বিক বিশেষ যদি ভুলে যাও, এখানে সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, এখানে দুটো সার্বিক বাক্য লিখে নাও, এ মিলিয়ে দেখো এই দুটার উদ্দেশ্য বাক্য। এখানে বলছে বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যক্ত, এখানে বিশেষ বাক্যটা লিখে নাও। বিশেষ বাক্য কি ছিল? আই ও, এখানে একটু লিখে নাও তো, আই ও। মনে পড়ে আই বাক্যের এটাও অব্যক্ত, ও বাক্যের এটা অব্যক্ত, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, মিলা গেল তোমার? এভাবে করে পড়লে তাহলে তুমি সূত্রটা ভুলবে না। সার্বিক আর উদ্দেশ্য, এটা মনে রাখবে প্রথম লাইন। তাহলে এখানে যদি সার্বিক, এখানে বিশেষ, উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য। দ্বিতীয়টা শুরু করব নর্থক। আচ্ছা, নর্থক বাক্য দুটো লিখে নিই। নর্থক বাক্য ছিল কি? ই আর ও। আচ্ছা, আমরা জানি ই বাক্যের বিধেয় পদ কি?
এই বাক্যের বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। আচ্ছা, এই বাক্যের এগুলো লিখে ফেলি। এই বাক্যের বিধেয়, এটা আমরা আগে মুখস্থই করেছি। এই বাক্যের বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। এটা যদি অব্যাপ্য হয় এটা বিপরীত ব্যাপ্য। এই ছিল সূত্রটা। নর্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য, তাহলে নর্থক বাক্য মিলাও তো। নর্থক বাক্যের এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য। এখানে নর্থক লিখলে এখানে সদর্থক লিখতে হবে। সদর্থক বাক্যটা লেখো। সদর্থকটা কি? এ আর আই। সদর্থক বাক্যের বিধেয় পদ অব্যাপ্য। দেখো তো, এ অব্যাপ্য ও আই অব্যাপ্য। মিলেছে? এই বাস, সূত্র হয়ে গেল। ঠিক এইভাবে পরীক্ষার খাতায় লিখবে, একদম ফুল মার্কস। আর যদি একটা একটু ভুল যা অঙ্কের মতো তোমরা জানো, তাহলে পুরো 0। তাহলে এটা লেখার পরে এই দুটা দেখিয়ে দিবে, টান দিয়ে ওই সাইড থেকে টান দিয়ে এই সার্বিকটা এভাবে সূত্রটা লিখবে, দেখার পরে দেখিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল আমাদের নিয়ম, দুটো নিয়ম। এখন তোমাকে কোশ্চেন করবে এ ই আই ও বাক্যের পদের, এইটা যদি আমরা পারি তাহলে ইজিলি আমরা এ ই আই ও বাক্যের পদের ব্যাপ্যতা দেখাতে পারবো। কেননা এই বাক্য লিখে আমাকে দেখাতে হবে কোনটা সার্বিক কোনটা বিশেষ। এই বাক্য সার্বিক সদর্থক, তাহলে আমি সার্বিক দিয়ে আর সদর্থক দিয়ে শুরু করে দিব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে বাকিটা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।